অনেক দিন আগের কথা। রাজস্থানের ছোট্ট কোনো একটি গ্রামে একটি বাজা মহিলা বসবাস করত, যার নাম ছিল সাবিত্রী। সাবিত্রীর পৃথিবীতে কেউ ছিল না। সে মানুষের ঘরে কাজ করে নিজের সংসার চালাতো। একদিন সাবিত্রী যখন ঘুম থেকে ওঠে, তখন তার বাড়ির বাইরে কোনো বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। আরে, সকাল সকাল এখানে কে কান্না করছে? আমার বাড়ির আশেপাশে তো কারো বাড়িও নেই, তাহলে কার বাচ্চা হতে পারে? সাবিত্রী যখন কাছে গিয়ে দেখে, তখন সেখানে অনেক সুন্দর সুন্দর 3টি বাচ্চা দেখতে পায়। এ কি, 3টা বাচ্চা এখানে, তাও একসাথে, এই অবস্থাতে? কিন্তু এই বাচ্চাগুলো কার হতে পারে? আরে, কান্না করে না, চুপ করো। এরপর সে সেই 3 বাচ্চাকে নিয়ে তার ঘরে চলে আসে। ঘরে আসতেই তারা 3জন কান্না বন্ধ করে খেলতে শুরু করে। সাবিত্রী সেই 3 বাচ্চাকে ঘুম পাড়িয়ে তার বাবা মায়ের খোঁজ করার জন্য গ্রামের মধ্যে যায়, কিন্তু সেই বাচ্চাগুলোর বাবা মায়ের কোনো খোঁজ পাওয়া যায় না। মনে হচ্ছে বাচ্চাগুলো আল্লাহর তরফ থেকে এসেছে, আর আল্লাহও চাই যে আমি এই বাচ্চাগুলোর দেখাশোনা করি। এটা বলার পর সাবিত্রী কাকি সেই 3 বাচ্চার খুব ভালোভাবে দেখাশোনা করতে থাকে। 15 বছর পর সাবিত্রী এখন বৃদ্ধা হয়ে গেছে, আর সাবিত্রীর পালিত 3 মেয়েও এখন অনেক বড় হয়ে গিয়েছে। সাবিত্রী তার 3 মেয়ের নাম রেখেছিল সোনা, রূপা এবং হীরা। হঠাৎ করে একদিন সাবিত্রীর শরীর খারাপ হয়ে যায়। মা, এই নাও পানি, আর এই যে ঔষধ। মা, তোমাকে কতবার বলেছি আমরা কবে তোমার কাজে লাগবো? হ্যাঁ মা, ঠিকই তো বলেছে, কবে কাজে লাগবো। এখন থেকে আমরা 3জন কাজে যাব, আর তুমি বাড়িতে বিশ্রাম করবে। কিন্তু মা, তোমরা 3জন তো এখনো অনেক ছোট, তোমাদেরকে কে কাজ দিবে? মা, এখন আর কোনো কথা বলবে না, তুমি বিশ্রাম করো। আমি আর সোনা কাজ খুঁজতে যাচ্ছি। সোহানা, তুই মায়ের কাছে থেকে মায়ের খেয়াল রাখবি। এটা বলে তারা 2 বোন কাজের খোঁজে বেরিয়ে পড়ে। তারা সারাদিন কাজের খোঁজ করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কাজ পায় না। সন্ধ্যাবেলায় নিরাশ হয়ে তারা বাড়িতে ফিরছিল। হঠাৎ করে রাস্তার মাঝখানে তারা একটি আহত হরিণকে দেখতে পায়। আরে, মনে হচ্ছে তো এই হরিণটা অনেক বেশি অসুস্থ। হ্যাঁ, এই হরিণটাকে আমাদের সাহায্য করা উচিত। এরপর তারা 2 বোন মিলে হরিণটিকে বাড়িতে নিয়ে আসে এবং তাকে ব্যান্ডেজ করিয়ে দিয়ে অনেক ভালো খাবার খেতে দেয়। 3 বোন মিলে হরিণটির খুব ভালো খেয়াল রাখে। কিছুদিন পর হরিণটি একদম সুস্থ হয়ে যায়, আর একদিন ওই হরিণটি বাইরে পালাতে শুরু করে। আপু দেখো, হরিণটি পালিয়ে যাচ্ছে। কোনো ব্যাপার না, ওকে যেতে দাও, ও হয়তো ওর পরিবারের কাছে ফিরে যাচ্ছে। কিছুদিন পর হরিণটি আবারও ফিরে আসে, আর হরিণটিকে দেখে তারা অনেক খুশি হয়। সোনা তাকে খাবার খাওয়াতে যায়, কিন্তু হরিণটি কিছুই খায় না। আরে, কি হয়েছে হরিণ তোমার? তোমার কি কিছু হয়েছে? কিছু বলতে চাও? মনে হচ্ছে হরিণটি আমাদেরকে কোথাও নিয়ে যেতে চাই। কি হয়েছে তোমার হরিণ? কোথায় নিয়ে যাবে আমাদের? ঠিক তখন সেই হরিণটি সেইখান থেকে পালাতে শুরু করে। আপু, তাড়াতাড়ি চলো, এই হরিণটির পিছু করতে হবে। আর এইভাবে তারা 3 বোন হরিণটির পিছু করে দৌড়াতে থাকে, এবং দৌড়াতে দৌড়াতে তারা একটি ঘন জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। আপু, এখন তো আমার ভয় করছে। হরিণটি আমাদের এই ঘন জঙ্গলে কেন নিয়ে আসলো? হরিণটি কোনো ডাইনি কিংবা ভূত নয় তো? তুমি ঠিকই বলেছো, জানি না হরিণটি আমাদের এখানে কেন নিয়ে আসলো, কিন্তু আমারও তো এখন ভয় করছে, আর এখান থেকে ফিরে যাওয়ার কোনো রাস্তাও তো নেই। আপু, এখন যে করেই হোক এখান থেকে বাইরে যেতে হবে, চলো বাড়ির দিকে যাই। এরপর 3 বোন হাঁটতে শুরু করে। হঠাৎ করেই তাদের সামনে সেই হরিণটি আবারও এসে হাজির হয়। আপু, এখন তো সত্যি সত্যিই মনে হচ্ছে হরিণটি একটি ডাইনি। এখন কি করব আপু? হ্যাঁ আপু, অনেক ভয় করছে। কে তুমি? আমরা কি ক্ষতি করেছি তোমার? কেন নিয়ে আসলে আমাদেরকে এখানে? কি চাও তুমি? তখন হঠাৎ করে সেই হরিণটি অনেক সুন্দর একটি পরীতে রূপান্তরিত হয়ে যায়। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। যখন কোনো ক্ষতি করতে চাও না, তখন আমাদেরকে ধোঁকা দিয়ে এই নিস্তব্ধ জঙ্গলে কেন নিয়ে এলে? আমি তোমাদেরকে কোনো একজনের সঙ্গে দেখা করাতে চাই, তার আগে তোমরা শান্ত হও। ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি তোমাদেরকে পরীলোকে নিয়ে যেতে এসেছি। আমার নাম নয়নাপুরী, আর পরীরা কখনোই কারো ক্ষতি করে না। আমি তোমাদেরকে কিছু দিতে চাই, চলো আমার সাথে। এরপর সুনয়নাপুরী তাদেরকে উড়িয়ে নিয়ে যায় মেঘের রাজ্যে, যেখানে পরীদের রাজত্ব ছিল। সেখানে একটা বৃদ্ধা অসুস্থ পরী বসবাস করত। তাকে দেখে মনে হচ্ছিল কত বছর ধরে সে কারোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমার সন্তানরা, নয়না, তুমি কি আমার 3 সন্তানকে নিয়ে এসেছো? হ্যাঁ রানী পরী, আমি ওদের 3 জনকে নিয়ে এসেছি। এখন আপনি ভালো হয়ে গেলে আমরা সবাই একসাথে হাসি খুশিতে বসবাস করব। না নয়নাপুরী, আমার শেষ সময় চলে এসেছে। আমি আমার 3 বাচ্চাকে দেখেছি, এইটাই যথেষ্ট। সবাই খুশি থেকো। এটা বলে বৃদ্ধা অসুস্থ পরী ওইখানে মৃত্যুবরণ করে, আর 3 বোন অবাক হয়ে এই সব কিছু দেখছিল। এরপর রূপা বলে, কি হচ্ছে এইসব?
আমরা তো আপনাদের চিনি না, আর আমরা নাই পরিলোকের কেউ। আমাদের মা তো পৃথিবীতে বসবাস করে সাধারণ একজন মানুষ। আমার মায়ের নাম সাবিত্রী, আর আমার মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। আমরা আমাদের মাকে অনেক ভালোবাসি। খবরদার, যদি জোর করে এখানে বন্দি করার চেষ্টা করেছেন তো। হ্যাঁ, আমাদের মা সাবিত্রী, দয়া করে আমাদের মায়ের থেকে আলাদা করবে না। আগে তোমরা আমার কথা শোনো, এখানে তোমাদেরকে কেউ বন্দি করবে না। তোমরা নিজেদের ইচ্ছাতে নিজেদের জীবন কাটাতে পারবে। কিন্তু তোমরা আমার কথা মন দিয়ে শোনো, আমি তোমাদেরকে সত্যিটা বলতে চাই। এই গল্পটি অনেক দিন আগের, যখন ডাইনিরা পরিলোকে আক্রমণ করেছিল, আর ওই ডাইনিদের হাত থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য তোমাদের মা পৃথিবীর একটি গ্রামে রেখে এসেছিল। আর এরপর সকল পরীরা মিলে সেই ডাইনিদের সঙ্গে যুদ্ধ করেছে, আর 15 বছর ধরে লড়াই করে আমরা ওই পরিলোককে মুক্ত করেছি। আর এরপর তোমাদেরকে খুঁজে বের করেছি। কিন্তু এর মধ্যে তোমার মায়ের অবদান ছিল অনেক। আফসোস, আজকে তোমার মা আর বেঁচে নেই। তোমাদের মা তোমাদেরকে অনেক ভালোবাসতো, এর কারণে তোমাদের ভবিষ্যতের কথা ভেবে তোমাদের মা জাদুর 3টি ফ্রগের বাড়ি বানিয়েছিল। এখন সময় চলে এসেছে ওই বাড়িগুলো তোমাদের হাতে তুলে দেওয়ার। আর তোমাদের মায়ের শেষ ইচ্ছা এইটাই ছিল। 3 বোন অবাক হয়ে নয়নাপরীর কথা শুনছিল। এরপর নয়নাপরী নিজের জাদু শক্তির দ্বারা সেখানে 3টা ছোট্ট ছোট্ট ফ্রগের বাড়ি আবিষ্কার করে এবং সেই 3টা বাড়ি 3 বোনকে দিয়ে দেয়, আর বলে, এগুলো কোনো সাধারণ ফ্রগের বাড়ি নয়, এগুলো সব জাদুর ফ্রগের বাড়ি। কোনো ফাঁকা স্থানে এই 3টা বাড়ি রেখে দিলে অনেক বড় বাড়িতে পরিণত হবে, আর এরপর তোমরা সুখে বসবাস করতে পারবে। এই ঘরগুলোর ভেতরে কোনো জিনিসের কোনো অভাব হবে না। এটা শোনার পর 3 বোন অনেক খুশি হয় এবং নয়নাপরীকে ধন্যবাদ জানিয়ে জাদুর 3টি ফ্রগের বাড়ি নিয়ে মেঘের মধ্যে থেকে উড়ে তাদের গ্রামে চলে আসে এবং তাদের মাকে বলে। সবকিছু শোনার পর সাবিত্রী কান্না করতে শুরু করে এবং বলে, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের 3জনকে মিথ্যা বলেছিলাম, তোমাদের ভালোবাসায় স্বার্থপর হয়ে গিয়েছিলাম। এর কারণে তোমাদের থেকে লুকিয়ে রেখেছিলাম তোমাদের আসল পরিচয়। কখনো বলিনি যে আমি তোমাদের আসল মা নই, কারণ আমার সবসময় ভয় করতো যে এসব জানার পর তোমরা আমাকে ছেড়ে না চলে যাও। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, ক্ষমা করে দাও। না মা, ক্ষমা চেও না। তুমি আমাদের আসল মা না হলেও আমাদের কোনো অংশে কম ভালোবাসোনি। আমাদের কষ্টের দিন শেষ, এখন চলো মা আমার মায়ের দেওয়া জাদুর ফ্রগের বাড়িতে। এরপর তারা 3 বোন জাদুর ফ্রগের বাড়িতে প্রবেশ করে। বাড়ির ভেতরটা একদমই অদ্ভুত ছিল এবং সেই বাড়ির ভেতরে প্রবেশ করার পর সাবিত্রীর শরীরও ঠিক হয়ে যায়। আর এরপর 3 জন মিলেমিশে জাদুর ফ্রগের বাড়িতে হাসি খুশিতে বসবাস করতে শুরু করে। কোনো একটি গ্রামে প্রগতি ও নীতি নামে 2টি বোন তাদের বাবা মগেশের সঙ্গে বাস করত। মগেশ তার 2 মেয়েকে লালন পালন করার জন্য অনেক খাটুনি খাটে। এভাবে সুখে দুঃখে কোনো মতে তাদের সংসার চলছিল। প্রতিদিনের মতোই মগেশ কাজ শেষ করে বাড়ি ফিরছিল, কিন্তু প্রতিদিনের মতো সে আর বাড়ি ফিরে যেতে পারল না। রাস্তার মধ্যে একটি কার অ্যাক্সিডেন্টে সে ঘটনাস্থলেই মারা গেল। যখন প্রগতি ও নীতি এই সংবাদ শুনতে পেল, তখন তারা দৌড়ে তাদের বাবার লাশের কাছে আসলো আর কান্নায় ভেঙে পড়ল। কিছুক্ষণ পরে তারা 2 বোন নিজেদেরকে সামলে নিল। এরপর তার বাবার লাশের সমাধি দিল। তাদের বাবাকে কবরস্থ করার পরে তারা তাদের চাচা রমেশ ও চাচি বিনিতার বাড়িতে গেল। তারা তাদের চাচার কাছে সমস্ত দুঃখের ঘটনা খুলে বলল। চাচা রমেশ সবকিছু শুনে খুবই কষ্ট পেল আর বলল, আমার ভাই মগেশ মারা গেছে শুনে আমার দুঃখে বুকটা ফেটে যাচ্ছে। তোমরা 2 বোন এসেছো, ভালোই করেছো মা। কিন্তু তাদের চাচি বিনিতা ছিল খুবই স্বার্থপর ও অহংকারী মহিলা। বিনিতা কিছুতেই মেনে নিতে পারল না তাদের 2 বোন বাড়িতে আসাটা। আহা, খুব ভালো করেছো তোমরা 2 জন এসে। তোমরা 2 জন আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িটাকে একেবারে এতিম আশ্রম বানিয়ে ফেলেছো। আচ্ছা, তোদের বাবা মগেশের সঙ্গে তোরা মরতে পারলি না, তোরা কেন বেঁচে ফিরলি? বিনিতা, তুমি এই কেমন কথা বলছো? এরা 2 জন ছোট বাচ্চা, ওরা আমার ভাইয়ের মেয়ে, ওরা এখানেই থাকবে আজ থেকে। পরের দিন যখন সকাল হলো, রমেশ চলে গেল শহরে কাজের সন্ধানে। এদিকে বিনিতা ও তার মেয়ে প্রগতি ও নীতির কাছে আসলো আর তাদের উপরে অত্যাচার করতে শুরু করে দিল। এই যে শোন, 2 রাক্ষসী, তোরা ভাবিস না যে আমাদের বাড়িতে এসে বাড়িটা অনাথ আশ্রম বানিয়েছিস, কিন্তু আমি তোদেরকে ফ্রিতে খেতে দেব। তোদের 2 জনকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাবো, আর তোরা সেটাই খাবি যা আমরা খেয়ে ছোটা বাজবে, বুঝেছিস?
চাচি চাচি, আমি আপনার বাড়ির সমস্ত কাজ করে দিব, কিন্তু নীতি তো অনেক ছোট, ওকে দিয়ে কিছু করাবেন না প্লিজ। শাট আপ! এই বাড়িতে তোর কোনো কথা চলবে না। যদি আমার কথার উপরে মত বাতলানোর চেষ্টা করিস তাহলে তোদের দুইজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। তাদের দুই বোনকে অনেক করে শাসিয়ে বিনিতা তার মেয়েকে সাথে করে সেখান থেকে চলে গেল। আপু, মনে হচ্ছে আমরা দুই বোন এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছি। এখানে না আসাই বোধহয় ঠিক ছিল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু এখানে না এসে বাড়ি ভাড়া দিয়ে থাকবো কেমনে? পেটের ভাড়ি তো করতে পারবো না, তো বাড়ি ভাড়া দিব কেমনে আপু বল? এসব ভেবে তারা দুই বোন খুবই কষ্ট পেল আর তাড়াতাড়ি করে তারা যে যার কাজে লেগে গেল। নীতি খুবই ছোট ছিল, সে ঘরের সমস্ত কাজ করতে আরম্ভ করলো। এর আগে কোনোদিন কাজ করেনি তো, এজন্য নীতি খুবই অসুস্থ হয়ে পড়লো। আপু আপু, আমি তো কোনোদিন ঘরের কাজ করিনি। এত কাজ করতে গিয়ে আমার শরীরে দুর্বলতা অনুভব করছি। চাচি কেমন দেখো, ঠিক মতো আমাদের খেতেও দেয় না। একথা শুনে প্রগতি তাড়াতাড়ি কিচেন থেকে খাবার এনে নীতিকে খেতে দিল। আর তাদের এসব কিছু বিনিতার মেয়ে নিশা দেখে ফেললো আর তার মাকে গিয়েও বলে দিল। নিশার কথা শুনে বিনিতা রেগে আগুন হয়ে গেল। সে দৌড়ে প্রগতির কাছে গেল আর একটি থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, রাক্ষসী, তোর এত বড় স্পর্ধা হলো কি করে খাবারে হাত দেবার? আমি কি তোদের প্রথম দিনই বলিনি যে যে ছোটা বাঁচবে সেগুলো শুধু খাবি? চাচি, নীতি খুবই ছোট, ঘরের সব কাজ করার কারণে সে খুবই দুর্বল হয়ে পড়েছিল। তোর ক্ষুধা পেয়েছিল, এজন্য ওকে দিয়েছি চাচি। তুই শুধু রান্না করার জন্য কিচেনে যাবি। যদি আমার পারমিশন ছাড়া কোনো খাবারে হাত দিস তাহলে আমি তোকে ছাড়বো না। বিনিতা তাদেরকে অনেক কটু কথা শুনিয়ে সেখান থেকে চলে গেল। প্রগতি ও নীতি মন খারাপ করে তারা কান্না করতে লাগলো, কারণ তারা কোথায় যাবে? তারা ছিল অপারগ, ওই বাড়ি ছাড়া তাদের আর পৃথিবীতে কোনো ঘর ছিল না। এরপরে আবারও নিশা তাদের কাছে এসে বলল, এই শোনো, তোমরা দুইজন বাইরে যাও, আমার জন্য বার্গার আর পিজা নিয়ে আসো। তাড়াতাড়ি আসবে কিন্তু, দেরি করবে না। এরপর তারা দুই বোন মিলে বার্গার ও পিজা আনার জন্য বাইরে গেল। কিছুক্ষণের জন্য তারা একটি গাছের নিচে বসে কথা বলতে লাগলো। তারা দুই বোন পরস্পরে তাদের দুঃখের কথা আলোচনা করছিল। ওই গাছের উপরে বসা মোনাপুরি তাদের সমস্ত কষ্টের কথা শুনে ফেলল। শোনো, তোমরা দুই বোন ভয় পেও না আমাকে দেখে, আমি তোমাদের সাথে আছি। আরে, এ আওয়াজ কোত্থেকে আসছে? কে এমন ভাবে কথা বলছে? এরপর মোনাপুরি তাদের সামনে প্রকট হয়ে গেল। পরীকে দেখে তারা দুইজন অবাক হয়ে গেল। তোমরা দুই বোন অনেক ভালো, এত অত্যাচার সহ্য করার পরেও তোমরা কোনো উত্তর করো না। আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। একথা বলে পরী তাদের দুই বোনকে ছোট ছোট আম দিয়ে বলল, এই নাও, এটা হচ্ছে ছোট ছোট আম। খোলা ময়দানে এই আম তিনটি পুঁতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে এর পরিপূর্ণতা। একথা বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তারা দুই বোন ওই ছোট ছোট আম তিনটাকে মাটি খুঁড়ে মাটির মধ্যে গেড়ে দিল। আম তিনটাকে মাটির মধ্যে পুঁতে রেখে তারা তাদের চাচির বাড়ি চলে গেল। পরের দিন যখন আবারও তারা ওই স্থানে আসলো, তারা যা দেখতে পেল তা দেখে তারা তাদের চোখে বিশ্বাস করতে পারল না। তারা দুই বোন দেখতে পেল সেখানে অনেক বড় বড় তিনটি আমের ঘর হয়ে গেছে। তবে সেখানে ওই পরীটিও এসেছে আর পরী তাদেরকে বলল, তোমরা দুই বোন মন দিয়ে আমার কথা শোনো। এই যে প্রথম আমের গাছ দেখছো না, এই আমের গাছ থেকে তোমরা অনেক টেস্টি টেস্টি খাবার খেতে পারবে আর ভালো ভালো পোশাকও পরতে পারবে। আর এই যে এই ঘর দেখছো, এর থেকে তোমরা যত খুশি তত টাকা পয়সা নিয়ে নিতে পারো, আর এই রাতে তোমরা থাকতেও পারবে। তারা দুই বোন মিলে পরীকে অনেক ধন্যবাদ জানালো আর পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর থেকেই তাদের দুই বোনকে কষ্ট করে চাচির বাড়িতে আর কাজ করতে হতো না। তাদের চাচি ও চাচাতো বোন নিশার অত্যাচারও সহ্য করতে হতো না। তাদের যখনই কোনো জিনিসের প্রয়োজন হতো ওই জাদুর আমের ঘরের কাছ থেকে চেয়ে নিত। শুধু তাই নয়, এলাকার মধ্যে যারা গরিব ও অসহায় ছিল তাদেরকেও সাহায্য করতে লাগলো। আর গ্রামের লোকেরা যখনই কোনো অভাবে পড়তো তখনই তাদের কাছে এসে সাহায্য চাইতো। এরপর থেকে মা, আমার ঘুম আসছে না। কেন? আমার সোনার ঘুম আসছে না কেন?
মা, একটা গল্প বলো না, আমি গল্প শুনতে শুনতে ঘুমাবো। বুঝেছি, গল্প শোনার বাহানা, তাই না? এই কথা বলে পাবনি তার মেয়েকে সুরসুরি দিতে লাগলো। পাবনি তার স্বামী রাঘব ও মেয়ে ববিতার সঙ্গে বাস করত। তাদের একটি ছোট ও সুখী পরিবার ছিল। রাঘব তার গ্রামে সবজি বিক্রি করত। হ্যাঁ, এক রাজ্যে একটি রাজা ছিল আর তার সুন্দর রানী ছিল। না মা, এই গল্প না। আরে প্রথমে শুনবে তো, পরে খুব ভালো লাগবে। আমি কোনো রাজা রানীর গল্প শুনবো না মা। তো আমার রাজকুমারী কি গল্প শুনতে চায়? এরকম কোনো গল্প বলো যার মধ্যে সুপার হিরো আছে। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে একটি সম্পূর্ণ নতুন গল্প শোনাবো। কেমন গল্প মা, বলো বলো। এক বানর কুমারের গল্প, যে সূর্যকে ফল মনে করে সেটা খাওয়ার জন্য উড়ে চলে গেল। কি? তাড়াতাড়ি শোনাও না মা, প্লিজ। হ্যাঁ শোনাচ্ছি। তো অনেক দিনের আগের কথা। পাবনি ববিতাকে হনুমানের গল্প শোনাতে লাগলো। আর ববিতা এরকম গল্পই অনেক বেশি পছন্দ করত। গল্প শেষ হতে না হতেই ববিতা ঘুমিয়ে পড়ল। মেয়ে ঘুমানোর পরে রাঘব তার স্ত্রী পাবনিকে বলল, ঘুমিয়ে গেছে? হ্যাঁ ঘুমিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ওকে আমি কোনো নতুন গল্প না শোনাবো ততক্ষণও ঘুমিয়ে আসে না। আসলে ওর অভ্যাস হয়ে গেছে। তো কি করব, তুমিও তো মাঝে মাঝে গল্প শোনাতে পারো, তাই না? না বাবা, আমি পারবো না। নতুন নতুন গল্প আমি কোত্থেকে বলবো রোজ? আরে এত চিন্তার কি আছে, বানিয়ে বানিয়ে যা কিছু বললেই হলো। গল্পটা একটু হাসির আর আকর্ষণীয় হলেই হলো, এতে আমাদের ববিতা অনেক খুশি হয়ে যায়। ভালোই ওকে তুমি উল্লু বানাও। ওকে উল্লু বানাবো কেন, আমি ওর মনটা আনন্দে ভরে দেই। হ্যাঁ উল্লু বানিয়েই তো। এসব বলছিল আর পাবনি ও রাঘব খুবই হাসছিল। পরের দিন পাবনি ববিতাকে স্কুল থেকে নিয়ে আসছিল। ওই সময় অনেক দ্রুতগামী একটি মোটর সাইকেল অনেকগুলো কাদা মেরে দিল, যেটা ছিটকে এসে পড়ল পাবনির জামাতে। এতে ববিতার অনেক রাগ হয়ে গেল। সে রাগ করে চিৎকার করে মোটর সাইকেলওয়ালাকে বলল, আরে ও মোটর সাইকেলওয়ালা আঙ্কেল, দেখেন না? আরে এই মেয়ে বলে কি? বলছি আপনি কি দেখে চলেন না? দেখুন দেখুন, দেখেছেন? আপনার জন্য আমার মায়ের কাপড় কাঁথা নষ্ট হয়ে গেল। হ্যাঁ ঠিক মতো দেখতে পাইনি, এই জন্য এমনটা হয়েছে আর কি। এরপর থেকে রাস্তায় দেখে শুনে চলবেন। ভাইয়া কোনো সমস্যা নেই, আপনি এখন যান। অনেক তেজ আপনার মেয়ের, আপনার মেয়েকে ভালো করে আদব শিক্ষা দিয়েন। ঠিক আছে ভাই সাহেব, আমি আমার মেয়েকে আদব শিক্ষা দেব, আপনি যান। পাবনি ববিতার হাত জোরে করে ধরে তাকে বাড়িতে নিয়ে আসলো আর বলল, এসব কি করছিলে তুমি? আমার কি দোষ? সব দোষ তো ওই বাইকওয়ালা আঙ্কেলের, কত জোরে গাড়ি চালাচ্ছিল। হ্যাঁ বুঝেছি, কিন্তু মানুষের সঙ্গে এভাবে রেগে কথা বলতে নেই মা। দোষ তো আঙ্কেলেরই ছিল, সব সময় তুমি আমাকে কেন ধমক দিয়ে চুপ করাও? রাস্তায় অপরিচিত আসা যাওয়া মানুষের সঙ্গে এরকম আচরণ করবে না মা। ওই লোকটা কোনো ভালো আচরণের মানুষ ছিল না, সে ছিল বেয়াদব লম্পট। আমি হিরো হয়ে ওকে মারতে চেয়েছিলাম, আমরা দুইজন মিলে ওকে কাঁধার মধ্যে মুখ খুশে খুশে মারবো। আরে ববিতা, তুই মনে হচ্ছে অনেক শক্তিশালী হয়ে গেছিস মা। যদি আল্লাহ তাআলা তোকে শক্তি দেয় না, তাহলে তুই কি করবি মানুষের সঙ্গে? তাহলে আমি কি করবো জানো? প্রথমে তো ওই বদমাস আঙ্কেলকে আমি শেষ করে দেবই, এরপরে পৃথিবীর মধ্যে যত খারাপ বদমাস গুন্ডালুচ্চা আছে না, সবাইকে শেষ করে ফেলবো। ববিতার কথায় পাবনি হাসতে লাগলো। কিছুদিন পরে ঠিক এমনটাই হয়ে গেল। যখন ববিতা তার বাড়ির পাশে খেলা করছিল, তখন তার পাশের বাড়ির আঙ্কেল ডাস্টবিনের ময়লা নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। ঝুড়িটি ছিল ময়লা দ্বারা পরিপূর্ণ। লোকটির ঝুড়ি থেকে কিছু ময়লা ববিতার বাড়ির সামনে পড়ে গেল। এরপর সে লোকটি ময়লাগুলো না তুলে সেখান থেকে যেতে লাগলো। তখন ববিতা তাকে থামিয়ে বলল, আঙ্কেল, আপনার ময়লার ঝুড়ি থেকে কিছু ময়লা আমার বাড়ির সামনে পড়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিন। আরে না, এই ময়লা আমার ঝুড়ি থেকে পড়েনি, আমি কেন উঠাবো?
কি মিথ্যে কথা বলছেন আঙ্কেল আপনি? আমি নিজের চোখে দেখলাম এই মুহূর্তে আপনার ময়লার ডাস্টবিনটের ঝুড়ি থেকে তো পড়লো এই ময়লা। আরে যা 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 এখান থেকে, নইলে আমি তোকে। ববিতা আবারও লোকের সঙ্গে ঝগড়া করতে লাগলো। ঝগড়ার আওয়াজ শুনে তার মা পাবনি ভেতর থেকে বাইরে চলে আসলো। পাবনি তার প্রতিবেশীর লোকটার কাছে ক্ষমা চাইলো আর ববিতাকে নিয়ে ঘরের ভেতরে আসলো। মা, তুমি ওই আঙ্কেলকে ছড়ে বললে কেন? দোষটা ওনারই ছিল। আরে মামুনি, আমি তোকে কত করে বোঝাই, এরকম ঝগড়া করা ভালো কথা না। এরপরেও কেন তুই মানুষের সঙ্গে লাগিস? মা, ওই আঙ্কেলকে উচিত শিক্ষা দিয়ে বাদ দে, তুমি আমাকে সাহায্য। যাও, আমি আর তোমার সাথে কথা বলবো না। এই কথা বলে ববিতা চুপ করে তার রুমে চলে গেল আর বিছানায় শুয়ে কান্না করতে লাগলো। পাপনি ববিতাকে চুপানোর জন্য তার রুমে গেল। সেখানে গিয়ে দেখলো ববিতা জোরে জোরে কান্না করছে আর কিছুতেই সে তার মায়ের সঙ্গে কথা বলতে চাইছে না। তখন পাবনি ভালোবেসে ববিতাকে বলল, বেটা ববিতা, তুমি না জানতে চাও যে সবসময় আমি কেন সব কিছু সহজভাবে নেই আর সবাইকে ক্ষমা করে দিই? আচ্ছা ঠিক আছে, তোমাকে এটা বোঝাতে হইলে একটি গল্প শোনাতে হবে, আর সেটাও হলো একদম সত্য ঘটনা। আচ্ছা শোনাও তাহলে, আমাকে তাড়াতাড়ি শোনাও ওই গল্প। চলো তাহলে চলো। কিন্তু মা, গল্প বলবে তো আমাকে নিয়ে হাঁটছো কেন? হ্যাঁ, হাঁটতে থাকো আর গল্প শুনতে থাকো, ঠিক আছে? তুমি চেনো না ওই যে তোমার নানি, আমার মা? হ্যাঁ মা, নানির নাম উর্মিলা ছিল না? তুমি কি জানো তোমার নানা ওনাকে কি কি নামে ডাকতো? না না মা, আমার মনে নেই নানা নানিকে কি বলে ডাকতো। তোমার নানা তোমার নানিকে উড়ান পরি বলে ডাকতো। মা, কিন্তু কেন কেন নানিকে উড়ান পরি বলে ডাকতো না? না, এই জন্য যে তোমার নানির কাছে আশ্চর্য শক্তি ছিল। তোমার নানি আসমানে উঠতে পারতো, যেখানে খুশি সেখানে যেতে পারতো, আর যতই ভারী জিনিস হোক সেটাকে উঠাতে পারতো। কি সত্যি বলছো মা? হ্যাঁ, চলো তুমি আমার সঙ্গে চলো, দেখাচ্ছি। এ কথা বলে পাবনি চলে গেল তার ঘরের মধ্যে আর একটি সিন্দুক বের করলো, যার মধ্যে লাল রঙের একটি পুটলি ছিল। ববিতা, তুমি কি জানো তোমার নানি এই শক্তি কোথায় পেয়েছিল? মনে হয় কোনো বিষাক্ত পোকা নানিকে কামড় দিয়েছিল, অথবা বিজলির ঝাটকা লেগেছিল নানির গায়ে। আরে নারে পাগলি, ওনার কাছে ছিল একটি হার, জাদুর হার। আর যখনই উনি এই হার পরতেন তখনই তার গায়ে শক্তি চলে আসতো। ওই সময় পাবনির পিঠ ছিল ববিতার দিকে আর মুখ ছিল বাক্সের দিকে। পাবনি এসব বলছিল আর ওই শক্তিশালী হারকে গলায় পড়ছিল। মা, তাহলে ওই শক্তিশালী জাদুর হারটা কোথায়, আমাকে দেখাও না। এরপর যখনই পাবনি ববিতার দিকে মুখ ঘোরালো, ঠিক তখনই ববিতার চোখ পড়ল পাবনির মায়ের গলায় থাকা সেই চকচকে হারের দিকে, আর সেই হারের মধ্যে আলো চকমক করছিল। এসব দেখে ববিতা চিৎকার মেরে উঠল, আমার আম্মু সুপার হিরো! আস্তে, কেউ শুনে ফেলবে তো। কিন্তু মা, তুমি কেন এতদিন আমার কাছে এই কথা বলনি? আরে এটা কোনোদিন দরকারই হয়নি, এজন্য বেরো করিনি, বলিওনি। এখন তুমি বুঝতে পেরেছো কেন আমি কারোর সঙ্গে ঝগড়া করি না? এই হার হলো সাধারণ মানুষের থেকে অনেক অনেক গুণে শক্তিশালী। আমরা চাই না ওই সব বোকা ও নাদান মানুষ আমার এই শক্তি দেখে ভয় পেয়ে যাক। মা, আমি উড়বো, প্লিজ আমাকে আকাশ দিয়ে উড়িয়ে নাও না মা। আচ্ছা ঠিক আছে বাবা, কালকে তোমাকে নিয়ে আকাশে উড়বো, তোমার বাবা চলে আসবে। এ কথা বলে পাবনি যখনই তার গলার হারটিকে খুলতে গেল, সে দেখলো দরজায় দাঁড়িয়ে তার স্বামী রাঘব। রাঘব যেমন খুশি ছিল তেমন ছিল ভয়ে ভয়ে। রাঘবকে দেখে ববিতা ও পাবনি চমকে গেল। আরে, আমার তো জানাই ছিল না যে আমার ঘরে একজন সুপার হিরো আছে। কসম করে বলছি আমি কাউকে বলবো না, তবে হ্যাঁ, যদি পারো সাথে আমাকেও একটু নিয়ে আকাশে উড়ো, ঠিক আছে? পাবনি পরের দিন রাত্রে দুইজনকে আকাশে ভ্রমণ করানোর জন্য ওয়াদা করলো। কিন্তু পরের দিন রাত্রে তো অন্য কিছু শুরু হলো। সন্ধ্যের আগেই অনেক ঝড় বৃষ্টি, ভূমিকম্প শুরু হয়ে গেল। এলাকার ছোট ছোট ঘরগুলো হেলতে দুলতে লাগলো। সবাই ভয় পেয়ে যার যার মাল সামানা নিয়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, কেউ তো সাহায্য করো। তখন কোথাও থেকে যেন একজন শাড়ি পরা মহিলা আসলো, যার মুখটা ছিল মাস্ক দ্বারা ঢাকা।
সেই মহিলা উড়তে উড়তে এসে সবার ভারী ভারী মালামালকে যথাস্থানে রেখে দিল। এরপর সবাইকে বাঁচানো হয়ে গেলে সে একটি ঘরের ছাদের উপরে গিয়ে দাঁড়িয়ে গেল। এলাকার সব মানুষ তার জন্য তালি বাজাতে লাগলো আর তাকে ধন্যবাদ দিল। কিন্তু সেই মহিলা কে ছিল? শুধু জানতো ববিতা ও রাঘব।